এবার সেই ইডিমা ইন রেনাল ফেইলার, ঠিক আছে, মানে আমাদের রেনাল ফেইলারে কি ভাবে ইডিমা হয় এবং কি কি কারণে ইডিমা হয়। ইউজুয়ালি আমাদের রেনাল ফেইলারের সাথে তিনটা কন্ডিশন সম্পর্কিত। এক হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, দুই হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তিন হচ্ছে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এই তিনটা কন্ডিশনে মেনলি হচ্ছে ইডিমা হয়ে থাকে। তো এর মধ্যে নেফ্রোটিক সিনড্রোম যেটা, নেফ্রোটিক সিনড্রোমে ইডিমা সব থেকে বেশি হয়ে থাকে। তো নেফ্রোটিক সিনড্রোমে আসলে আমাদের কিডনির যে গ্লোমেরুলার মেমব্রেন থাকে ওটা অনেক লিকি হয়ে যায়। তো লিকি হয়ে যাওয়ার কারণে প্রোটিন, বিশেষ করে অ্যালবুমিন, কিডনি দিয়ে ইজিলি ইউরিনের সাথে বাইরে বের হয়ে আসে, যার কারণে আমাদের ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে যায়, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়, আলটিমেটলি ইডিমা ডেভেলপ করে। এছাড়া আরও কিছু কনসিকুয়েন্স আছে। তো নেফ্রোটিক সিনড্রোমে আসলে কিভাবে ইডিমা ডেভেলপ করে সেটাই চলে আসি। তো নেফ্রোটিক সিনড্রোমে আসলে কিভাবে ইডিমা ডেভেলপ করে। তো যখন নেফ্রোটিক সিনড্রোম হয় তখন ম্যাসিভ প্রোটিনিউরিয়া ডেভেলপ করে, ঠিক আছে। তো ম্যাসিভ প্রোটিনিউরিয়া যখন হয় মানে আমাদের ইউরিনের সাথে প্রোটিন বের হয়ে যাচ্ছে, তখন আমাদের প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার অনেক কমে যায়। তো প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেলে আমাদের ব্লাড ভেসেলস থেকে ফ্লুইডটা লিক করে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। তো যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাচ্ছে তখনও কিন্তু একটা ইডিমা ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। বাট এই ইডিমাটা অত ম্যাসিভ না, মোটামুটি একটা ইডিমা ডেভেলপ করে। তো যখন ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসছে তখন আমাদের ব্লাড ভলিউমটা কিন্তু অনেক কমে যাচ্ছে। তো যখন ব্লাড ভলিউম কমে যাবে তখন আমাদের রেনাল হাইপোপারফিউশন হবে। তো যখন আমাদের কিডনিতে ঠিকমতো ব্লাড যাবে না তখন আমাদের কিডনিতে অনেক কনসিকুয়েন্স তৈরি হবে। এই কনসিকুয়েন্সের জন্যই মেনলি আমাদের ইডিমা হয়ে থাকে। তো কি কি কনসিকুয়েন্স চলে আসি। তো ইউজুয়ালি আমাদের নেফ্রোটিক সিনড্রোমে কিছু চেঞ্জ হচ্ছে যার কারণে আমাদের রেনাল হাইপোপারফিউশন হচ্ছে। তো আমাদের রেনাল হাইপোপারফিউশনের জন্য কি কি কনসিকুয়েন্স হয় এইখানে দেখে নিই। তো আমাদের রেনাল সিনড্রোমের জন্য মেনলি হচ্ছে আমাদের একটি হরমোনের সিক্রেশন বাড়িয়ে দেয় কিডনি, ঠিক আছে, ইনক্রিজ রেনিন, রেনিন সিক্রেশন বাড়িয়ে দেয়। অপরদিকে এডিএইচ সিক্রেশনও অনেক বাড়িয়ে দেয়, ঠিক আছে, ইনক্রিজ এডিএইচ সিক্রেশন। অপরদিকে আরেকটি হরমোনের পরিমাণ কমিয়ে দেয়, সেটা হচ্ছে অ্যাট্রিয়া নেট্রিউরেটিক ফ্যাক্টর। তো আমাদের যখন রেনাল হাইপোপারফিউশন হচ্ছে তখন কিন্তু আমাদের রেনিন সিক্রেশন বেড়ে যাচ্ছে কিডনি থেকে। অপরদিকে হচ্ছে আমাদের এডিএইচ সিক্রেশনও বেড়ে যাচ্ছে ব্রেন থেকে। অপরদিকে আমাদের অ্যাট্রিয়া নেট্রিউরেটিক ফ্যাক্টর যেটা, ওটা কমে যাচ্ছে। এছাড়াও কিডনিতে আরও একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে কিডনির ভেসেলসটা অনেক কনস্ট্রিকশন হয়ে যায়, মেনলি হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হয়। তো আমাদের এইখানে নেফ্রোটিক সিনড্রোমের জন্য যে রেনাল হাইপোপারফিউশন হচ্ছে, হাইপোপারফিউশনে আমাদের কিডনিতে চারটা কনসিকুয়েন্স হচ্ছে। এক হচ্ছে কিডনি রেনিন সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে, দুই হচ্ছে আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন সিক্রেশন বেড়ে যাচ্ছে, তিন হচ্ছে আমাদের অ্যাট্রিয়া নেট্রিউরেটিক ফ্যাক্টর সিক্রেশন অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। আমাদের রেনিন সিক্রেশন যে বেড়ে যাচ্ছে, এডিএইচ সিক্রেশন বেড়ে যাচ্ছে, অ্যাট্রিয়া নেট্রিউরেটিক ফ্যাক্টর যে সিক্রেশন কমে যাচ্ছে, এই তিনটার কাজই হচ্ছে সেম। আমাদের অ্যাট্রিয়া নেট্রিউরেটিক ফ্যাক্টর কিন্তু মেনলি আমাদের হার্ট থেকে রিলিজ হয়ে থাকে। তো এই তিনটার কাজই সেম, তিনটার কাজই সেম। সেম কীভাবে, রেনিন হচ্ছে অ্যালডিস্টোনের সাথে কাজ করে ইউজুয়ালি সোডিয়াম ওয়াটার রিটেনশন অনেক বাড়িয়ে দেয়। অপরদিকে আমাদের এই এডিএইচটাও যেহেতু অ্যান্টি ডাইউরেটিক হরমোন আমাদের ডাইউরেসিসকে ইনহিবিট করে দেয়, মানে এটাও আমাদের ইউরিনের পরিমাণ অনেক কমায় দেয় সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। অপরদিকে অ্যাট্রিয়া নিউরেটিক ফ্যাক্টর যখন কমে যাচ্ছে তখন আমাদের সোডিয়াম ওয়াটার রিটেনশন হবে। তো এই তিনটা হরমোন একত্রে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন অনেক বাড়িয়ে দিবে। তো সোডিয়াম ওয়াটার রিটেনশন যখন বাড়িয়ে দেবে আলটিমেটলি আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেড়ে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে আমাদের আলটিমেটলি ইডিমা ডেভেলপ করবে, ঠিক আছে। তো এবার এসে হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। যখন আমাদের রেনাল হাইপোপারফিউশন হবে তখন আমাদের ভেসো কনস্ট্রিকশন হবে। তো যখন ভেসো কনস্ট্রিকশন হবে তখন জিএফআর অনেক কমে যাবে, ঠিক আছে। তো জিএফআর যখন কমে যাবে তখন আমাদের কিডনি থেকে সোডিয়াম ওয়াটার রিটেনশন অনেক বেড়ে যাবে। তো
তো সোডিয়াম ওয়াটার রিটেনশন অনেক বেড়ে গেলে আলটিমেটলি এখানে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাবে, আলটিমেটলি এখানেও আমাদের ইডিমা ডেভেলপ করবে। তো আমরা দেখতে পাচ্ছি নেফ্রোটিক সিনড্রোমে আমাদের ফার্স্টলি প্রোটিন লস হচ্ছে, প্রোটিন লস হয়ে ওইখানে ইডিমা হচ্ছে, আলটিমেটলি রেনালের হাইপোপারফিউশন হয়ে এই কনসিকুয়েন্সগুলো হয়ে ইডিমা ডেভেলপ করতেছে। এবার সেই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে কিভাবে ইডিমা হয়। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে আসলে কিডনির যেই জিএফআর, রেনাল জিএফআর অনেক কমে যায়। তো আলটিমেটলি জিএফআর কমে যাওয়ার কারণে রেনিন সিক্রেশন অনেক বেড়ে যায়। এই রেনিনটা আবার কি করে, অ্যালডোস্টেরনের সাথে কাজ করে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন বাড়িয়ে দেয়, যার কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, ইডিমা হয়ে যায়। একই রকম এবার সে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রথমে হাইপার টেনশন ডেভেলপ করে, ঠিক আছে, ক্রনিক হাইপার টেনশন ডেভেলপ করে। তো এই হাইপার টেনশনের কারণে আমাদের কার্ডিয়াক ফেইলার হয়ে যায়। তো কার্ডিয়াক ফেইলারের কারণে আলটিমেটলি ইডিমা ডেভেলপ করে। তো এরপরে আমি আলোচনা করব আসলে কার্ডিয়াক ফেইলার বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারে কিভাবে ইডিমা ডেভেলপ করে। তো ইউজুয়ালি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারে আসলে কিভাবে ইডিমা ডেভেলপ করে, দুইভাবে ইডিমা ডেভেলপ করতে পারে। আমি বলেছি যে আমাদের যদি কার্ডিয়াক ফেইলার হয় তাহলে কিন্তু আমাদের কিডনির উপরে এফেক্ট পড়ে, মানে কিডনিতেও হাইপোপারফিউশন হয়ে যায়, যার কারণে কিডনি কম্পেনসেট করতে গিয়ে আরও ইডিমাকে এক্সারভেটেড করে দেয়। তো কিভাবে হয় কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারে? তো প্রথমেই হচ্ছে আমাদের যখন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার হয় তখন আমাদের সেন্ট্রাল যে ভেনাস প্রেশার থাকে, সেন্ট্রাল ভেনাস প্রেশার অনেক বেড়ে যায়। তো যখন সেন্ট্রাল ভেনাস প্রেশার অনেক বেড়ে যায় তখন আমাদের যেই ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারির ব্লাড থাকে, ওই ব্লাডের প্রেশারটা অনেক বেড়ে যায়, মানে ক্যাপিলারি প্রেশারও অনেক বেড়ে যায়। আলটিমেটলি ক্যাপিলারি থেকে ফ্লুইড অনেক লিকেজ হয়, লিকেজ হয়ে আলটিমেটলি ইডিমা ডেভেলপ করে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কজ। এবার আসি সেকেন্ড কজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারের কারণে আমাদের রেনাল হাইপোপারফিউশন হচ্ছে, ঠিক আছে। তো যখন রেনাল হাইপোপারফিউশন হচ্ছে, তো এই রেনাল হাইপোপারফিউশনের কারণে আমাদের ইডিমা আরও বেশি হয়ে যাচ্ছে, কারণ কিডনি তখন কম্পেনসেট করার চেষ্টা করতেছে। তো রেনাল হাইপোপারফিউশনের কারণে কিভাবে আরও ইডিমা হয়ে যাচ্ছে, তো এইখানে আমি যেটা আলোচনা করলাম একদম সেম, এক্সেপ্ট এইখানে এই অ্যাট্রিয়া নাট্রিউরেটিক ফ্যাক্টর এটার কোনো কাজ নাই, ঠিক আছে, কারণ আমাদের অ্যাট্রিয়া নাট্রিউরেটিক ফ্যাক্টরটা মেনলি আমাদের হার্ট থেকে রিলিজ হয়। তো যখন আমাদের হার্ট ফেলার হয়ে যাচ্ছে তখন ইউজুয়ালি হার্ট থেকে এটা কিডনির উপরে আর কাজ করে না। তখন আমাদের কিভাবে আসলে ইডিমাটা মানে ইডিমাটা এক্সারবেটেড হচ্ছে মেনলি যখন আমাদের এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারের কারণে আমাদের রেনাল হাইপোপারফিউশন হচ্ছে। তো এই রেনাল হাইপোপারফিউশনের কারণে আমাদের রেনিন সিক্রেশন বেড়ে যাচ্ছে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন সিক্রেশন বেড়ে যাচ্ছে, যার কারণে সোডিয়াম ওয়াটার রিটেনশন অনেক বেড়ে যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, ইডিমা ডেভেলপ করতেছে। অপরদিকে ভেসোকনস্ট্রিকশনও হচ্ছে, ভেসোকনস্ট্রিকশনের কারণে জিএফআর কমে যাচ্ছে, সোডিয়াম ওয়াটার রিটেনশন বেড়ে যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে, ইডিমা ডেভেলপ করতেছে। তো এইভাবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলারের কারণেও আমাদের ইডিমা ডেভেলপ করে। এবার সে ফ্যাটাল ইডিমা, ফ্যাটাল ইডিমা হচ্ছে সব থেকে মারাত্মক ইডিমা। ইউজুয়ালি সেরেব্রাল ইডিমা এবং পালমোনারি ইডিমা হচ্ছে সব থেকে ফ্যাটাল। তো কেন ফ্যাটাল? ইউজুয়ালি আমাদের যে ফোরামেন ম্যাগনাম, তাই না, যখন আমাদের সেরেব্রাল ইডিমা হয় তখন আমাদের ফোরামেন ম্যাগনাম দিয়ে ব্রেনের যে সাবস্টেন্স, এই সাবস্টেন্স বাইরে হার্নিয়েটেড হয়ে যায়। তো যখন এই হার্নিয়েটেড হয়ে যায় তখন আমাদের ব্রেনের যে ব্লাড সাপ্লাই থাকে, এইখানে ব্লাড সাপ্লাইটা অবস্ট্রাকশন হয়ে যায়, মানে এই ফোরামেন ম্যাগনামের চাপ লেগে ওই ব্লাড সাপ্লাইটা অনেক কমে যায়, ঠিক আছে। এছাড়া আমাদের এই মেডুলাও মাঝে মধ্যে ফোরামেন ম্যাগনাম দিয়ে হার্নিয়েট হয়ে বাইরে চলে আসতে পারে। তো আমাদের মেডুলায় রেসপিরেটরি সেন্ট্রাল থাকে, ভাইটাল কিছু সেন্টার থাকে আমরা জানি। তো যখন এই হার্নিয়েশনের জন্য ওইখানে চাপ পড়ে, প্রেশার পড়ে, তখন আমাদের রেসপিরেটরি ফেইলার হয়ে সাডেন ডেথ হয়ে যাইতে পারে। এই জন্য এটাকে ইউজুয়ালি ফ্যাটাল ইডিমা বলা হয়ে থাকে। অপরদিকে পালমোনারি ইডিমা, তো পালমোনারি ইডিমাতে কি হয়, পালমোনারি ইডিমাতে আমাদের যেই অ্যালভিওলাই থাকে, এই অ্যালভিওলার স্পেসে অনেক ফ্লুইড জমা হয় এইরকম, ঠিক আছে। তো ফ্লুইড যখন জমা হয় তখন আমাদের এইখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যেই
ট্রান্সপোর্টটা ওটা ইম্পেয়ার্ড হয়ে যায়, মানে ঠিকমতো অক্সিজেন ট্রান্সপোর্ট হয় না, যার কারণে পেশেন্টের হাইপোক্সিয়া হয়ে অ্যানোক্সিয়া হয়ে ডেথ হয়ে যাইতে পারে। এছাড়াও এই ফ্লুইড মিডিয়ার জন্যে ইউজুয়ালি এই ব্যাকটেরিয়ার গ্রোথটা খুব ভালোভাবে হতে পারে। ইউজুয়ালি এই ফ্লুইডে যে কোনো ব্যাকটেরিয়া এসে গ্রো করতে পারে, যার কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করতে পারে। তো এবার আসে হচ্ছে সেরেব্রাল ইডিমার কজ কি। তো সেরেব্রাল ইডিমার কজ মেন হচ্ছে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে লোকালাইজ কজ, একটা হচ্ছে জেনারেলাইজ কজ। তো লোকালাইজ কজ হচ্ছে অ্যাবসেসের জন্য হতে পারে অথবা কোনো টিউমার বা নিওপ্লাসিয়ার জন্য হতে পারে, আর জেনারেলাইজ কজ হচ্ছে এনকেফালাইটিস, ঠিক আছে, এনকেফালাইটিসের জন্য হতে পারে। এছাড়া হাইপারটেনসিভ ক্রাইসিস বা হাইপার টেনশনের জন্য হতে পারে। এছাড়া ব্রেনের যদি ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে, ভেনাস ড্রেনেজ অবস্ট্রাকশন হয়ে গেলে সেরেব্রাল ইডিমা ডেভেলপ করতে পারে। এবার হচ্ছে পালমোনারি ইডিমার কজ। ইউজুয়ালি পালমোনারি ইডিমার কজ হচ্ছে লেফট হার্ট ফেইলার, এছাড়া রেনাল ফেইলার, এছাড়া অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তাছাড়া হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য হতে পারে। এছাড়া পালমোনারি ইনফেকশনের জন্য ইউজুয়ালি ডেভেলপ করতে পারে। তো আমাদের যে সেরেব্রাল ইডিমা, এই সেরেব্রাল ইডিমার কিছু হিস্টোলজিক্যাল ফিচার বা মরফোলজিক্যাল ফিচার আছে কি কি। ইউজুয়ালি যখন সেরেব্রাল ইডিমা হয় তখন আমাদের যেই সার্কাসটা থাকে, সার্কাসটা অনেক ন্যারো হয়ে যায়, ঠিক আছে। দেখা যাচ্ছে নর্মালি এমন থাকার কথা সার্কাস, ওই সার্কাসটা অনেক ন্যারো হয়ে যায়, ঠিক আছে। আর যেই জাইরাসটা থাকে ওই জাইরাসটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, ঠিক আছে, এইরকম ফ্ল্যাটেন্ড হয়ে যায়। কেন ফ্ল্যাটেন্ড হয়ে যায়? ইউজুয়ালি যখন আমাদের ইডিমা হয় তখন এই জাইরাসটা অনেক এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করে, বাট আমাদের তো মাথার স্কাল আছে, তাই না, তো স্কালে এগুলো বাধা পায়, তো বাধা পাওয়ার কারণে এগুলো ইউজুয়ালি এমন ফ্ল্যাটেন্ড হয়ে যায়, ঠিক আছে। তো ইউজুয়ালি আমাদের এই জাইরাসটা এরকম ফ্ল্যাটেন্ড হয়ে যায় মেনলি, ঠিক আছে, এভাবে ফ্ল্যাটেন্ড হয়ে যায়। এছাড়া আমাদের যেই ইন্টারভেন্ট্রিকুলার স্পেস থাকে, ইন্টারভেন্ট্রিকুলার স্পেসটাও অনেক কমে যায়। তো ইউজুয়ালি আমাদের যে সেরেব্রাল ইডিমা, এই সেরেব্রাল ইডিমা হচ্ছে দুইটা প্রিন্সিপাল টাইপ, ঠিক আছে। একটা হচ্ছে ভ্যাসোজেনিক আর একটা হচ্ছে সাইটোটক্সিক। তো ইউজুয়ালি যে ভ্যাসোজেনিক ইডিমা এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার যখন ডিসরাপ্টেড হয়ে যায় বা আমাদের ব্লাড ভেসেলস থেকে লিকেজ হয়ে যায় তখন হতে পারে সাইটোটক্সিক ইডিমা। ইউজুয়ালি আমাদের যে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি বা হাইপোক্সিয়া এর জন্য ইউজুয়ালি হতে পারে। এবার সেই ইম্প্যাক্ট অফ ইডিমা, ঠিক আছে, ইডিমা হলে কি কি ইম্প্যাক্ট হয়। ইডিমা হলে আমাদের যে ফাংশন লস হয়, আমাদের যে সার্কুলেশন লস হয়, হিলটা ঠিক মতো হয় না, হিলিং। এছাড়াও ট্রপিক আলসার হতে পারে, ঠিক আছে, ট্রপিক আলসার হয়। তাছাড়াও ইনফেকশন ডেভেলপ করতে পারে ইউজুয়ালি। এবার আসে হচ্ছে কার্ডিয়াক সিরোসিস আসলে কাকে বলে। কার্ডিয়াক সিরোসিস আসলে নামে কার্ডিয়াক, বাট সিরোসিসটা কিন্তু হার্টে হয় না, সিরোসিস হয় লিভারে। কেন নামটা কার্ডিয়াক দেওয়া হয়েছে? কারণ লিভারের সিরোসিসটা হচ্ছে মেনলি কার্ডিয়াক কজের জন্য, কার্ডিয়াক কজের জন্য লিভারের সিরোসিস হয়, এজন্য এটাকে কার্ডিয়াক সিরোসিস বা অনেক ক্ষেত্রে স্ক্লেরোসিসও ইউজুয়ালি বড় হয়, ঠিক আছে, স্ক্লেরোসিস। তো কার্ডিয়াক সিরোসিসটা আসলে কি? কার্ডিয়াক সিরোসিস হচ্ছে রাইট হার্ট ফেইলার, ঠিক আছে, রাইট হার্ট ফেইলার বা কনজেস্টিভ হার্ট ফেইলারের জন্য আমাদের লিভারে যেই সিরোসিস হচ্ছে এটাই হচ্ছে কার্ডিয়াক সিরোসিস। এবার আসে আমাদের ইডিমার ট্রিটমেন্ট। ওভারঅল আমাদের ইডিমাতে আমরা কি ট্রিটমেন্ট দিব? মেনলি আমাদের এই কার্ডিয়াক কজ ছাড়া যে কোনো ইডিমাতেই আমরা যদি একটি ডাইউরেসিস দিই, মানে ডাইউরেটিক্স দিই, এছাড়া আমরা যদি সল্ট ইনটেক কমাই দিই, ঠিক আছে, সল্ট ইনটেক অনেক কমাই দিই, এছাড়া আমরা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যদি দিই, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, তাহলে আমাদের ইডিমাটা ইউজুয়ালি অনেক ক্ষেত্রেই কমে যায়। বাট আমাদের এই কার্ডিয়াক কজের যে ইডিমা এটা আসলে ঠিক মতো কমানো যায় না। কার্ডিয়াক কজ ছাড়া অন্য যত ইডিমা আছে সব ইডিমাতে আমাদের এই ডাইউরেটিক্স, সোডিয়াম ক্লোরাইড কম খাওয়া, আমরাও অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট দিয়ে ইডিমা আসলে সাবসেট করে যায়। এবার সে মরফোলজি অফ ইডিমা, ঠিক আছে, ইডিমার মরফোলজি। তো
ইডিমা আসলে আমরা খালি চোখে বা গ্রস ইন্সপেকশনে ওটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা যখন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি তখন যে এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স থাকে ওটা অনেক ক্লিয়ার এবং সেপারেট দেখা যায়। তো ইউজুয়ালি আমাদের ইডিমা সব থেকে কমন হচ্ছে সাবকিউটেনিয়াস, লাংস এবং ব্রেন। তো এর মধ্যে যেটা হচ্ছে সাবকিউটেনিয়াস ইডিমা, এটা ডিফিউজড মেনলি, মানে পুরো বডিতেই হতে পারে, বাট সব থেকে বেশি হয় ইউজুয়ালি আমাদের হার্টের নিচে, মানে বিলো হার্ট, যখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেড়ে যায়। মেনলি এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট পার্টে হয়। ইউজুয়ালি লং স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা আমাদের লেগে ডেভেলপ করে এবং শুয়ে থাকলে এটা আমাদের স্যাক্রামে ডেভেলপ করে। ঠিক আছে, তো আমাদের ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে লেগ এবং স্যাক্রাম। দাঁড়িয়ে থাকলে আমাদের পায়ে ইডিমা ডেভেলপ করতেছে, শুয়ে থাকলে স্যাক্রামে ইডিমা ডেভেলপ করতেছে। তো এটা হচ্ছে ইউজুয়ালি সাবকিউটেনিয়াস ইডিমা। তো এটা ডিপেন্ডেন্ট পার্টে হচ্ছে বলে এই সাবকিউটেনিয়াস ইডিমাকে ডিপেন্ডেন্ট ইডিমা বলা হয়ে থাকে। তো এই ডিপেন্ডেন্সির কারণ হচ্ছে ইউজুয়ালি গ্র্যাভিটির কারণেই ডিপেন্ডেন্সি হয়ে থাকে। তো এই সাবকিউটেনিয়াস ইডিমাকে যদি আমরা ফিঙ্গার দিয়ে প্রেস করি তাহলে ফিঙ্গার শেপ একটা ডিপ্রেশন দেখা যায়, এর জন্য এটা পিটিং ইডিমা। ঠিক আছে, এছাড়া আমাদের রেনাল ডিসফাংশন বা নেফ্রোটিক সিন্ড্রোমেও ইউজুয়ালি ইডিমা ডেভেলপ করে। তো আমাদের যেই নেফ্রোটিক সিন্ড্রোম, ওইখানে যে ইডিমা হয় ওটা আসলে দেখা যায় এমনি লুজ কানেকটিভ টিস্যুতে, মেনলি আমাদের আইলিডস বা পেরিঅরবিটাল ইডিমা ডেভেলপ করে। আর যেটা পালমোনারি ইডিমা, এক্ষেত্রে আমাদের লাংসটা ওয়েটে 2 থেকে 3 গুণ বেশি বড় হয়ে যায়। এছাড়া লাংসে যখন আমরা ক্রস সেকশন করি তখন আমরা কিছু ফ্রোদি বা ব্লাড টিন্টস ফ্লুইড দেখতে পারি। এটা হচ্ছে আমাদের এয়ার ইডিমাটাস ফ্লুইড এবং রেড সেল দিয়ে গঠিত। আর ব্রেনের ক্ষেত্রে যখন ইডিমা হয় তখন আমাদের ব্রেনের যেই সালকাস থাকে ওটা অনেক ন্যারো হয়ে যায়, আর জাইরাসটা অনেক সোয়েলেন হয়ে যায় এবং ফ্ল্যাটেন হয়ে যায় ডিউ টু কম্প্রেশন এগেন স্কাল। আর ব্রেন ইডিমার কজটা আমি আগেই বললাম। তো মরফোলজিক্যাল আরও একটা জিনিস আছে 9th এডিশনে, সেটা হচ্ছে আমাদের তো ইনফ্লামেশন বা নন ইনফ্লামেশনের ভিত্তিতে আমাদের ইডিমাটাস ফ্লুইডকে ইউজুয়ালি ভাগ করা হয়ে থাকে 2 ভাগে, ট্রানজুরেটিভ, এক্সুডেটিভ। তো যেটা ট্রানজুরেটিভ এটা হচ্ছে নন ইনফ্ল্যামেটরি, এটাই কোনো প্রোটিন থাকে না। ঠিক আছে, প্রোটিন পোর মেনলি। তো এই জন্য এটা আসলে ট্রান্সলুসেন্ট দেখতে এবং স্ট্রক কালার। বাট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ইফিউশন। কখন হবে? যখন আমাদের এই লিমফেটিক অবস্ট্রাকশন বা লিমফেটিক ব্লকেজের জন্য আমাদের যেই পেরিটোনিয়াল ইফিউশনটা হবে বা পেরিটোনিয়াল যেই ইডিমাটা হবে, অ্যাসাইটিসটা হবে, ওটা কিন্তু কাইলাস টাইপ হয়। মেনলি এটা মিল্কি কালার দেখা যায়। কেন মিল্কি কালার দেখা যায়? কারণ আমাদের লিমফেটিক যখন অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে তখন আমাদের লিপিডটা আর অ্যাবজর্ব হতে পারছে না, এখানে লিপিডটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হয়ে আমাদের মিল্কি কালার হয়ে যাচ্ছে। এই জন্য এটা ট্রানজুডেটিভ ইফিউশন হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইউজুয়ালি মিল্কি কালার হয়ে থাকে। অপরদিকে যেটা হচ্ছে আমাদের এক্সুডেটিভ ইফিউশন, ওটা প্রোটিন রিচ থাকে এবং এটা হচ্ছে ক্লাউডি কালার হয়ে থাকে হোয়াইট ব্লাড সেলের কারণে। ইউজুয়ালি হোয়াইট ব্লাড সেলের কারণে আমাদের এই এক্সুডেটিভ ফ্লুইডটা অনেক ক্লাউডি হয়ে থাকে। তো দ্যাটস অল অ্যাবাউট ইডিমা। থ্যাংক ইউ।